গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প অগ্নিবাণ। খবরের কাগজখানা হতাশ হস্ত সঞ্চালনে আমার কোলের পর ফেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, না, কোথাও কিছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়া বলিলাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি, তোমার মতে তো দুনিয়ার সব কিছু খবর ওই বিজ্ঞাপন স্তম্ভের মধ্যেই ঠাসা আছে। বিমর্ষ মুখে চুরুট ধরাইয়া ব্যোমকেশ বলিল, না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে। কুমারী ছেড়ে বিধবা বিয়ে করবার জন্য গো ধরেছে কেন ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদমতলব আছে। তা তো বটেই, আর কিছু? আর একটা বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বীমা করবেন এবং জোড়ার মধ্যে একটাকে কোনো রকমে পটল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন, এর মধ্যেও বদমতলব আছে নাকি? বীমা কোম্পানি নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও সৎকার্য নয়। অর্থাৎ মানে হলো কি? ব্যোমকেশ উত্তর দিল না। হৃদয় ভারাক্রান্ত একটি দীর্ঘশ্বাস মোচন করিয়া টেবিলের পর পা তুলিয়া দিল। তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকাইয়া নীরবে থুমুদগিরণ করিতে লাগিল। শীতকাল, বড়দিনের ছুটি চলিতেছিল। কলিকাতার লোক বাইরে গিয়া ও বাইরের লোক কলিকাতায় আসিয়া মহাসমারোহে ছুটি উদযাপন করিতেছিল। কয়েক বছর আগেকার কথা, তখন ব্যোমকেশের বিবাহ হয় নাই। আমরা দুজনের চিরন্তন অভ্যাসমতো সকালে উঠিয়া একত্রে চা পান ও সংবাদপত্রের ব্যবচ্ছেদ করিতেছিলাম। গত 3 মাস একেবারে বেকারভাবে বসিয়া থাকিয়া ব্যোমকেশের ধৈর্যের লৌহ শৃঙ্খল বোধ করি ছিঁড়িবার উপক্রম হইয়াছিল। দিনের পর দিন সংবাদপত্রের নিষ্প্রাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা হইতে অপদার্থ খবর সংগ্রহ করিয়া সময় আর কাটিতে চাহিতেছিল না। আমার নিজের মনের অবস্থা যেরূপ শোচনীয় হইয়া উঠিতেছিল তাহা হইতেই বুঝিতেছিলাম। ব্যোমকেশের মস্তিষ্কের ক্ষুধা ইন্ধন অভাবে কিরূপে উগ্র ও দুর্বহ হইয়া উঠিয়াছে। কিন্তু তবু সমবেদনা প্রকাশ করিয়া তাহাকে শান্ত করিবার চেষ্টা করি নাই, বরঞ্চ এই অনিশ্চিত নৈষ্কর্মের জন্য যেন সেই মূলত দায়ী, এমনিভাবে তাহাকে ব্যঙ্গ বিদ্রোপ করিয়াছি। আজ প্রভাতে তাহার এই হতাশাপূর্ণ ভাব দেখিয়া আমার একটু অনুশোচনা হইল। মস্তিষ্কের খোরাক সহসা বন্ধ হইয়া গেলে সুস্থ বলবান মস্তিষ্কের কিরূপ দুর্দশা হয় তাহা তো জানি। অপরন্তু আবার বন্ধুর খোঁচা খাইতে ব্যাপারটা নিতান্তই নিষ্করুণ হইয়া পড়ে। আমি আর তাহাকে প্রশ্ন না করিয়া অনুতপ্ত চিত্তে খবরের কাগজখানা খুলিলাম। এই সময় চারদিকে সভা সমিতি ও অধিবেশনের ধুম পড়িয়া যায়। এবারেও তাহার ব্যতিক্রম হয় নাই। সংবাদ ব্যবসায়ীরা সরস্তর সংবাদের অভাবে এইসব সভার মামুলি বিবরণ ছাপিয়া পৃষ্ঠাপূর্ণ করিয়াছে। তাহার ফাঁকে ফাঁকে সিনেমা ও থিয়েটারের সার্কাসের বিজ্ঞাপন সচিত্র ও বিচিত্র রূপে আমোদলোলুপ পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছে। দেখিলাম কলিকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলিতেছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসিয়াছে। ভারতের নানা দিকদেশ হইতে অনেক হোমরা-চোমরা বৈজ্ঞানিক পণ্ডিত একজোট হইয়াছেন এবং বাক্যধূমে বোধ করি দিল্লির আকাশ বিষাক্ত করিয়া তুলিয়াছেন। সংবাদপত্রের মারফত যতটুকু ধূম চারদিকে ছড়াইয়া পড়িয়াছে তাহারই ঠেলাই মস্তিষ্ক কোটরে ঝুল পড়িবার উপক্রম হইয়াছে। আমি সময় সময় ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা কাজ না করিয়া এত বাগ বিস্তার করেন কেন? দেখিতে পাই যিনি যত বড় বৈজ্ঞানিক তিনি তার
তিনি তার চতুর্গুণ বাগ্মী। বেশি কিছু নয়, স্টিম ইঞ্জিন বা এরোপ্লেনের মতো একটা যন্ত্র যদি এহারা আবিষ্কার করিতেন, তাহা হইলেও তাহাদের বাচালতা ধৈর্য ধরিয়া শুনিতাম। কিন্তু ওসব দূরে থাক, মশা মারিবার একটা বিষও তাহারা আবিষ্কার করিতে পারেন নাই। বুঝরু কি আর কাহাকে বলে? নিরুৎসুকভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়িতে পড়িতে একটি নাম দৃষ্টি আকর্ষণ করিল। ইনি কলিকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক, নাম দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়াছেন। অবশ্য ইনি ছাড়া অন্য কোথাও যে বাঙালি যে বক্তৃতা দেন নাই এমন নয়, অনেকেই দিয়াছেন। কিন্তু বিশেষ করিয়া দেবকুমার বাবুর নামটা চোখে পড়িবার কারণ, কলিকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাসার কয়েকখানা বাড়ির পরে গলির মুখে তাহার বাসা। তাহার সঙ্গে আমাদের আলাপ সাক্ষাৎ ছিল না, কিন্তু তাহার পুত্র হাবুলের সম্পর্কে আমরা তাহার সহিত নেপথ্যে হইতেই ঘনিষ্ঠ হইয়া পড়িয়াছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন হইতে ব্যোমকেশের ভক্ত হইয়া পড়িয়াছিল। ছোকরার বয়স 18-19, কলেজের দ্বিতীয় কিংবা তৃতীয় বার্ষিক শ্রেণীতে পড়িত। ভালো মানুষ ছেলে, আমাদের সম্মুখে বেশি কথা বলিতে পারিত না। তর্কতভাবে ব্যোমকেশের মুখের বাণে চাহিয়া রহিত। ব্যোমকেশ মৃদু হাসিয়া এই অস্ফুটপাক ভক্তের পূজা গ্রহণ করিত। কখনো চা খাইবার নিমন্ত্রণ করিত। হাবুল একেবারে কৃতার্থ হইয়া যাইত। এ হাবুলের পিতা কিরূপ বক্তৃতা দিয়াছেন জানিবার জন্য একটু কৌতূহল হইল। পড়িয়া দেখিলাম দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধার সম্বন্ধে ভদ্রলোক যাহা বলিয়াছেন তাহা নিহাত মিথ্যে নয়। ব্যোমকেশকে পড়িয়া শুনাইলে তাহার মনটা বিষয়ান্তরে সঞ্চারিত হইয়া হয়তো একটু প্রফুল্ল হইতে পারে। তাই বলিলাম, ওহে, হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ করিকাঠ হইতে চক্ষু নামাইল না, বিশেষ উৎসুকও প্রকাশ করিল না। আমি পড়িতে আরম্ভ করিলাম। একথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হইতে পারে না। অনেকের ধারণা এরূপ যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরাঙ্খমুখ এবং তাহাদের উদ্ভাবনী শক্তি নাই, এজন্যই ভারত পরনির্ভর ও পরাধীন হইয়া আছে। এই ধারণা যে সম্পূর্ণ ভ্রমাত্মক, ভারতের গরিমাময় অতীত তাহার প্রমাণ। নব্য বিজ্ঞানের যাহা বীজমন্ত্র, তাহা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হইয়াছিল ও পরে কাশপুষ্পের ন্যায়, কাশপুষ্পের বীজের ন্যায় বায়ুতাড়িত হইয়া দূরদূরান্তে ছড়াইয়া পড়িয়াছে, তাহা সুধী সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য এই চতুস্তম্ভের উপর আধুনিক বিজ্ঞান ও তৎপ্রসূত সভ্যতা প্রতিষ্ঠিত, এবং ওই চ্যারিটি বিজ্ঞানের জন্মভূমি ভারতবর্ষ। কিন্তু একথা অস্বীকার করিবার উপায় নাই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ও ম্রিয়মান হইয়া পড়িয়াছে। ইহার কারণ কি? আমরা কি মানসিক বলে পূর্বাপেক্ষা হীন হইয়া পড়িয়াছি? নাহা, তাহা নহে। আমাদের প্রতিভা অফলপ্রসূ হইবার অন্য কারণ আছে। পুরাকালে আচার্য ঋষিগণ যাহাদের বর্তমানকালে আমরা সেভেন্ট বলিয়া থাকি, রাজ অনুগ্রহের আওতায় বসিয়া সাধনা করিতেন। অর্থ চিন্তা তাহাদের ছিল না। অর্থের প্রয়োজন হইলে রাজা সে অর্থ যোগাইতেন। সাধনার সাফল্যের জন্য যাহা কিছু প্রয়োজন হইত, রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তাহা যোগাইয়া দিত। আচার্যগণ অভাবমুক্ত হইয়া কোণঠাহীন চিত্তে সাধনা করিতেন এবং অচিন্তে সিদ্ধি লাভ করিতেন, অনিমিত্তে সিদ্ধি লাভ করিতেন। কিন্তু বর্তমান ভারতীয় বৈজ্ঞানিকের অবস্থা কিরূপ? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নহেন। ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিমিত আয়োজনের উপর নির্ভর করিয়া পঞ্জবৃত্তির সাহায্যে আমাদের সাধনায় পবিত্র হইতে হয়।
ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হইয়া থাকে। মুশিক যেমন প্রাণপণ চেষ্টা করিয়াও হস্তিকে পৃষ্ঠে বহন করিতে পারে না, আমরাও তেমনি বড় বড় আবিষ্ক্রিয়ায় সফল হইতে পারি না। ক্ষুধাহীন মস্তিষ্ক বৃহতের ধারণা করিতে পারে না। তবু আমি গর্ব করিয়া বলিতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হইয়া অকণ্ঠ চিত্তে সাধনা করিতে পারিতাম, তাহা হইলে আমরা জগতের কোনো জাতির নিকটেই ন্যূন হইয়া থাকিতাম না। কিন্তু হায়, অর্থ নাই, কমলার কৃপার অভাবে আমাদের বিনার সাধনা ব্যর্থ হইয়া যাইতেছে। তবু এই দৈন নির্জিত অবস্থাতেও আমরা যাহা করিয়াছি তাহা নিন্দার বিষয় নহে, শ্লাঘার বিষয়। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিতে আবির্ভূত হইয়া আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলিতেছে, কে তাহার সংবাদ রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকাইয়া নীরবে আরো অধিক জ্ঞানের সন্ধানে ঘুরিতেছে, কিন্তু সে একাকী, তাহাকে সাহায্য করিবার কেহ নাই। সর্বোচ্চ বরঞ্চ সর্বদাই ভয়। অন্য কেউ তাহার আবিষ্কার কণিকার সন্ধান পাইলে তৎক্ষণাৎ তাহা আত্মসাৎ করিবে। লোলুপ পরশগৃধু চোরের দল চারদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তাই বলিতেছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করিবার অবাধ অফরন্ত উপকরণ চাই। সাধনায় সিদ্ধি লাভ করিলে নিষ্কণ্টকে যশলাভের নিশ্চিন্ত সম্ভাবনা চাই। অর্থ চাই। থামক। প্রফেসর মহাশয়ের ভাষাটি বেশ গালভরা, তাই শব্দপ্রবাহে গা ভাসাইয়া পড়িয়া চলিতেছিলাম। হঠাৎ ব্যোমকেশ বলিয়া উঠিল, থামো। কি হলো? চাই 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 আর আস্খলন ভালো লাগে না, বিষয়ের সঙ্গে খোঁজ নেই, কুলবনা চক্কর। আমি বলিলাম, ওই তো মজা। মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করেই রাখে। আমাদের দেশের আচার্যরাও যে তার ব্যতিক্রম নয়, দেবকুমার বাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখের বিরক্তি ও অবসাদ ভেদ করিয়া একটা ব্যঙ্গ বঙ্কিম হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, হাবুল ছোড়া দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমার বাবু এমন ইয়ের মতো যদি আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, এ আশ্চর্য। আমি বলিলাম, বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা নেই। দেবকুমার বাবুকে তুমি দেখেছ? ঠিক বলতে পারি না, তাকে দেখবার দন্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে, বলিয়া ব্যোমকেশ ক্লান্তভাবে চক্ষু মুদিল। ঘড়িতে 8:30 বাজিল। বসিয়া বসিয়া আর কি করিব ভাবিয়া না পাইয়া শেষে পুটিরামকে আর এক দফা যা ফরমাস দিব মনে করিতেছি। এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা উঠিয়া বসিয়া বলিল, সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ উৎকীর্ণ থাকিয়া আবার ঠেসান দিয়া বসিয়া বিরস্বরে বলিল, হাবুল, তার আবার কি হলো? বড্ড তাড়াতাড়ি আসছে। মুহূর্ত পরে হাবুল সজোরে দরজা ঠেলিয়া ঘরে ঢুকিয়া পড়িল। তাহার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয়ে ও অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরে বাহির হইয়া আসিতেছে। এমনিতে তার চেহারাখানা খুব সুদর্শন নয়, একটু মোটাসোটা ধরনের গড়ন, মুখ গোলাকার, চিবুক গণ্ডে নবজাত দাড়ির অন্ধকার ছায়া। তাহার উপরে এই পাগলের মতো আবির্ভাব। আমি ধর্মর করিয়া উঠাইয়া দাঁড়াইয়া বলিলাম, কি হে হাবুল, কি হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন বোধ করি সে শুনিতেই পাইল না। টলিতে টলিতে ব্যোমকেশের সম্মুখে গিয়া দাঁড়াইল, বলিল, ব্যোমকেশদা, সর্বনাশ হয়েছে, আমার বোন রেখা হঠাৎ মরে গেছে, বলিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। ব্যোমকেশ হাবুলকে হাত ধরিয়া একটা চেয়ারে বসাইয়া দিল।
কিছুক্ষণ তাহাকে শান্ত করা গেল না। সে অসহায়ভাবে কাঁদিতেই লাগিল। বেচারার বয়স বেশি না, বালক বলিলেই হয়। তাহার উপর অকস্মাৎ এই দারুণ ঘটনায় একেবারে উদ্ভ্রান্ত অভিভূত হইয়া পড়িয়াছিল। হাবুলের যে বোন আছে এ খবর আমরা জানিতাম না। তাহার পারিবারিক খুঁটিনাটি জানিবার কৌতূহলও কোনোদিন হয় নাই। শুধু এইটুকু শুনিয়াছিলাম যে হাবুলের মাতার মৃত্যুর পর দেবকুমার বাবু আবার বিবাহ করিয়াছিলেন। বিমাতাটি সপত্নী পুত্রকে খুব স্নেহের দৃষ্টিতে দেখেন না, ইহাও আছে আন্দাজে বুঝিয়াছিলাম। মিনিট পাঁচেক পরে অপেক্ষাকৃত সুস্থির হইয়া হাবুল ব্যাপারটা খুলিয়া বলিল, দেবকুমার বাবু কয়েকদিন হইল দিল্লি গিয়াছেন। বাড়িতে হাবুল, তার অনুরা ছোট বোন রেখা ও তাহাদের সৎমা আছেন। আজ সকালে উঠিয়া হাবুল যথারীতি নিজের তেতলার নির্ভীত ঘরে পড়িতে বসিয়াছিল। 8টা বাজিয়া যাইবার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনিয়া তাড়াতাড়ি নামিয়া আসিল। দেখিল সৎমা রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া উদ্ধস্বরে প্রলাপ বকিতেছেন। তার প্রলাপের কোনো অর্থ বুঝিতে না পারিয়া হাবুল রান্নাঘরে প্রবেশ করিয়া দেখিল তাহাদের বোন রেখা উনানের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া আছে। কি হইয়াছে জানিবার জন্য হাবুল তাহাকে প্রশ্ন করিল, কিন্তু রেখা উত্তর দিল না। তখন তাহার গায়ে হাত দিয়া নাড়া দিতেই হাবুল বুঝিল রেখা নাই। তাহার যা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হইয়া আসিতেছে। এ পর্যন্ত বলিয়া হাবুল আবার কাঁদিয়া উঠিল। আমি এখন কি করিব ব্যোমকেশদা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা মরে গিয়েছে। ওহ, কি এমন হলো ব্যোমকেশদা? হাবুলের এই শোকবিহ্বল ব্যাকুলতা দেখিয়া আমার চক্ষু সজল হইয়া উঠিল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়া বলিল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অধীর হইও না। কি হয়েছিল রেখার, বলো দেখি। বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর। আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল? বেরি বেরি বা ওই রকম কিছু? না। ব্যোমকেশ ক্ষণকাল চিন্তা করিল, তারপর বলিল, চলো তোমার বাড়িতে। নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকে তার করা দরকার, তিনি এসে পড়ুন। কিন্তু সে 2 ঘন্টা পরে করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন না? বেশ অজিত, এসো। কয়েক মিনিট পরে দেবকুমার বাবুর বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম। বাড়িখানার সম্মুখভাগ সংকীর্ণ, যেন 2 দিকের বাড়ির চাপে চ্যাপ্টা হইয়া ঊর্ধ্ব দিকে উঠিয়া গিয়াছে। নিচের তলায় কেবল একটি বসিবার ঘর, তাছাড়া ভিতর দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দ্বারে উপস্থিত হইয়া দাঁড়াইতেই অন্দর হইতে একটা তীক্ষ্ণ শ্রীকণ্ঠের ছেদ বিরামহীন আওয়াজ কানে আসিল। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণমাত্রায় থাকিলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল না। বুঝিলাম বিমাতা বিলাপ করিতেছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমোরের মতো হইয়া দাঁড়াইয়াছিল। ব্যোমকেশ তাহাকে বলিল, তুমি এবারই চাকর, যাও ওই বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসো। চাকরটা কিছু একটা করিবার সুযোগ পাইয়া যে আজ্ঞে বলিয়া দ্রুত প্রস্থান করিল। তখন হাবুলকে অগ্রবর্তী করিয়া আমরা ভিতরে প্রবেশ করিলাম। যাহার কণ্ঠস্বর বাহির হইতে শুনিতে পাইতেছিলাম, তিনি উপরে উঠিবার সিঁড়ির সম্মুখে দাঁড়াইয়া একাকী অনর্গল বকিয়া চলিয়াছিলেন। আমাদের পদশব্দে তাহার চমক ভাঙ্গিল। তিনি উচ্চকিতভাবে আমাদের পানে চাহিলেন। 2 জন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখিয়া তিনি মাথার উপর আঁচলটা টানিয়া দিয়া ক্ষিপ্রপদে উপরে উঠিয়া গেলেন। আমি মুহূর্তের জন্য তাহার মুখখানা দেখিতে পাইয়াছিলাম। আমার মনে হইল তাহার আরক্ত চোখের ভিতর একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দিয়াই আঁচলের আড়ালে ঢাকিয়া পড়িয়া গেল। হাবুল অস্ফুট স্বরে বলিল, আমার মা। ব্যোমকেশ বলিল, বুঝেছি, রান্নাঘর কোনটা? হাবুল অঙ্গুলি নির্দেশ দেখাইয়া দিল,
অল্প পরিসর চতুষ্কোণ উঠান ঘিরিয়া ছোট কয়েকটি কক্ষ, তাহার মধ্যে যেটি অপেক্ষাকৃত বড় সেটি রান্নাঘর। পাশে একটি জলের কল, তা হইতে ক্ষীণধারায় জল পড়িয়া দ্বারের সম্মুখভাগ পিচ্ছিল করিয়া রাখিয়াছে। জুতা খুলিয়া আমরা রান্নাঘরে প্রবেশ করিলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলো প্রবেশের কোনো পথ নাই। হাবুল দরজার পাশে হাত বাড়াইয়া সুইচ টিপিতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলিয়া উঠিল। তখন ঘরের অন্তর্ভাগ ভালো করিয়া দেখিতে পাইলাম। দ্বারের অপর দিকে দেয়ালের সংলগ্ন পাশাপাশি দুইটি কয়লার উনান, তাহাতে ভাঙ্গা পাথরে কয়লা স্থূপীকৃত রহিয়াছে, কিন্তু কোনো আগুন নাই। এই অগ্নিহীন চুল্লির সম্মুখে নতজানু হইয়া একটি মেয়ে বসিয়া আছে, যেন বেদী প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সম্মুখ দিকে ঝুঁকিয়া আছে, মাথাও বুকের উপর নামিয়া পড়িয়াছে। হাত দুটি লম্বিত দেখিয়া মনে হয় না সে মৃত। ব্যোমকেশ সন্তপনে গিয়া তাহার নাড়ি টিপিল। তাহার মুখ দেখিয়াই বুঝিলাম নারী নাই। ব্যোমকেশ হাত ছাড়াইয়া দিয়া ধীরে ধীরে মেয়েটির চিবুক ধরিয়া তুলিল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করিয়াছে। মুখ অল্প একটু উঠিল। মেয়েটি বেশ সুশ্রী, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গরম ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো স্বভাবতই ঈষৎ স্ফুরিত। 16 বছর বয়সের অনুযায়ী দেহ সৌষ্ঠব বেশ পূর্ণতা লাভ করিয়াছে। মাথার দীর্ঘ চুলগুলি বোধহয় স্নানের পূর্বে বিনুনি খুলিয়া পিঠে ছড়াইয়া দিয়াছিল, সেইভাবেই ছড়ানো আছে। পরিধান একটি অর্ধ মলিন গঙ্গা যমুনা ডুরে, অলঙ্কারের মধ্যে হাতে 3 গাছি করিয়া সোনার চুড়ি, কানে মিনা করা হালকা ঝুমকা, গলায় একটা সরু হার। ব্যোমকেশ নিকট হইতে তাহাকে ভালো করিয়া দেখিয়া উঠিয়া দাঁড়াইল। তারপর দূর হইতে তাহার বসিবার ভঙ্গি ইত্যাদি সমগ্রভাবে দেখিবার জন্য কয়েক পা সরিয়া গিয়া দাঁড়াইল। খানিক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির পানে চাহিয়া থাকিয়া সে আবার নিকটে ফিরিয়া আসিল। মেয়েটির ডান হাতখানি তুলিয়া করতল পরীক্ষা করিয়া দেখিল। করতলে কয়লার কালি লাগিয়া আছে। সে নিজের হাতে উনানে কয়লা দিয়াছে, সহজে অনুমান করা যায়। অঙ্গুলিগুলি ঈষৎ কুঞ্চিত, তর্জনী ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংলগ্ন হইয়া আছে। ব্যোমকেশ অঙ্গুলির দুটি সাবধানে পৃথক করিতেই একটি ক্ষুদ্র জিনিস খসিয়া মাটিতে পড়িল। ব্যোমকেশ সেটি মাটি হইতে তুলিয়া নিজের করতলে রাখিয়া আলোর দিকে পরীক্ষা করিল। আমিও ঝুঁকিয়া দেখিলাম একটি দেশলাইয়ের কাঠির অতি ক্ষুদ্র দগ্ধাবশেষ। দেশলাইয়ের কাঠি জ্বলিয়া জ্বলিয়া আঙ্গুল পর্যন্ত পৌঁছিলে যেটুকু বাকি থাকে সেটুকু। গভীর মনোসংযোগে কাঠিটা কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া ব্যোমকেশ সেটি ফেলিয়া দিল। তারপর মেয়েটির বা হাত তুলিয়া দেখিল। বা হাতটি মুষ্টিবদ্ধ ছিল। মুঠি খুলিতে একটা দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্স খুলিয়া দেখিল কয়েকটি কাঠি রহিয়াছে। ভাবিতে ভাবিতে বলিল, আমিও তাই প্রত্যাশা করেছিল। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এই সময়ই তার মৃত্যু হয়েছে। অতঃপর ব্যোমকেশ মৃতদেহ ছাড়িয়া ঘরের চারদিকে দৃষ্টি ফিরাইল। মেঝের উপর সিক্ত পদচিহ্ন শুকাইয়া অস্পষ্ট দাগ হইয়াছিল। সেগুলি ভালো করিয়া পরীক্ষা করিল। শেষে ঘাড় নাড়িয়া বলিল, না, মৃত্যুকালে ঘরে আর কেউ ছিল না। পরে একজন স্ত্রীলোক ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এই সময়ে বাহিরে শব্দ শোনা গেল। ব্যোমকেশ বলিল, বোধহয় ডাক্তার রুদ্র এলেন। হাবুল, তাকে নিয়ে এসো। হাবুল বাইরে গেল। আমি অবসরে ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে? ব্যোমকেশ ভ্রুকুঞ্চিত করিয়া মাথা নাড়িল। কিছু না, কেবল এটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জানত না যে মৃত্যু এত নিকটে। ডাক্তার রুদ্রকে লইয়া হাবুল ফিরিয়া আসিল। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলিকাতার একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলিয়া তাহার দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই সপ্তমে চড়িয়া থাকিত। এমনকি মুমূর্ষু রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করিতেন যে তিনি না হইয়া অন্য কোনো ডাক্তার হইলে তার পেশা
তার পেশা চলা কঠিন হইয়া পড়িল। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার বলে তিনি পশার প্রতিপত্তি বজায় রাখিয়াছিলেন। এছাড়া তাহার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেহ দেখিতে পায় নাই। ডাক্তার রুদ্রের চেহারা হইতেও তাহার চরিত্রের আভাস পাওয়া যাইত। নিখোঁজ কৃষ্ণ গায়ের রং, খোড়ার মতো কদকার লম্বা মুখে রক্তবর্ণ দুটা চক্ষুদৃষ্টি, দুর্গণিত আত্ম গরিমায় যেন মানুষকে বলিয়াই গণ্য করে না। অধরষ্টের গঠনও ওই সর্বজনীন অবস্থা ফুটিয়া উঠিয়াছে। তিনি যখন ঘরে আসিয়া ঢুকিলেন তখন মনে হইল মূর্তিমান দম্ভ কোট প্যান্টালুনে ও জুতা শুদ্ধ ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। হাবুল নীরবে অঙ্গুলি নির্দেশ করিয়া ভগিনীর দেহ দেখাইয়া দিল। ডক্টর রুদ্র স্বভাব কর্কশ্বরে জিজ্ঞাসা করিলেন, কে হয়েছে? মারা গিয়েছে? ব্যোমকেশ বলিল, আপনিই দেখুন। ডাক্তার রুদ্র ব্যোমকেশের দিকে দম্ভ কষায় নেত্র তুলিয়া বলিল, আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ও। ব্যোমকেশকে সম্পূর্ণ অপেক্ষা করিয়া ডক্টর রুদ্র হাবুলকে জিজ্ঞাসা করিলেন, এদিকে দেবকুমারের মেয়ে? হাবুল ঘাড় নাড়িল। ডাক্তার রুদ্রের উত্থিত ভ্রু ললাটে ঈষৎ কৌতূহল প্রকাশ পাইল। তিনি মৃতদেহের পানে তাকাইয়া বলিলেন, এরই নাম রেখা? হাবুল আবার ঘাড় নাড়িল। কি হয়েছিল? কিছু না, হঠাৎ। ডক্টর রুদ্র যখন হাঁটু গাড়িয়া রেখার পাশে বসিলেন, মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টানিয়া চক্ষু তারকা দেখিলেন, তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, মারা গেছে, প্রায় ঘন্টা 2 আগে মৃত্যু হয়েছে, রিগর মর্টিস সেট ইন করেছে। কথাগুলো তিনি এমন পরিতৃপ্তির সহিত বলিলেন যেন অত্যন্ত সুসংবাদ শুনিবা মাত্র শ্রোতারা খুশি হইয়া উঠিবে। ব্যোমকেশ প্রশ্ন করিল, কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন কি? সেটা অটোপসি না করে বলা অসম্ভব। আমি চললু, আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দিও, আর পুলিশে খবর দেওয়া দরকার মৃত্যু সন্দেহজনক। বলিয়া ডাক্তার রুদ্র প্রস্থান করিলেন। রান্নাঘর হইতে বাহিরে আসিয়া ব্যোমকেশ বলিল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরো হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরা কাগজে তাড়াতাড়ি কয়েক ছত্র লিখিয়া ব্যোমকেশ চাকরের হাতে দিয়া থানায় পাঠাইয়া দিল। তারপর বলিল, মৃতদেহ এখন নাড়াচাড়া করে কাজ নেই, পুলিশ এসে যা হয় করবে। দরজায় শিকল তুলিয়া দিয়া কহিল, আবুল, একবার রেখার ঘরটা দেখতে গেলে ভালো হতো। ভারী গলায় বলিয়া হাবুল আমাদিগকে লইয়া চলিল। প্রথম খানিকটা কান্নাকাটি করিবার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিল। যে যাহা বলিতেছিল কলের পুতুলের মতো তাহাই করিতেছিল। দ্বিতলে গোটা 3 ঘর, তাহার সর্বশেষটি রেখার, বাকি 2টি বোধ করি দেবকুমার বাবু ও তাহার গৃহিণীর শয়নকক্ষ। রেখার ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরটি আয়তনে ক্ষুদ্র হইলেও পরিপাটিভাবে গোছানো। আসবাব বেশি নাই, যে কয়টি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একখানি ছোট কাঠের উপর বিছানা, অপর দিকে জানালার ধারে লিখিবার টেবিল, পাশে ক্ষুদ্র সেলফে 2 সারি বাংলা বই সাজানো। দেয়ালের ব্র্যাকেটের উপর একটি আয়না, তার পদমূলে চিরুনি, চুলের ফিতা, কাটা ইত্যাদি রহিয়াছে। ঘরটির সর্বত্র গৃহকর্মে সুনিপুণা ও শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন যেন আঁকা রহিয়াছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নাড়িয়া একবার চারদিকে ঘুরাইয়া বেড়াইল, চুলের ফিতাও কাটা লইয়া পরীক্ষা করিল, তারপর জানালার ধারে গিয়া দাঁড়াইল। জানালাতে ঠিক গলির উপরেই, গলির অপর দিকে একটু পাশে ডাক্তার রুদ্রের প্রকাণ্ড বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ দিয়া স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকাইয়া রহিল, তারপর ফিরিয়া টেবিলের দেরাজ ধরিয়া টানিল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলিয়া গেল। দেখিলাম তাহাতে বিশেষ কিছু নাই, 2-1টি খাতা, চিঠি লেখার প্যাড, গন্ধব্যের শিশি, সুচ সুতো ইত্যাদি রহিয়াছে। একটি শিশি তুলিয়া লইয়া ব্যোমকেশ পরীক্ষা করিয়া দেখিল, ভিতরে কয়েকটা
সাদা ট্যাবলেট রয়ে আছে। ব্যোমকেশ বলিল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলিল, হ্যাঁ, মাঝে মাঝে তার মাথা ধরত। শিশি রাখিয়া দিয়ে আবার ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরময় পরিভ্রমণ করিল। শেষে বিছানার সম্মুখে আসিয়া স্থির হইয়া দাঁড়াইল। বিছানায় শয়নের চিহ্ন বিদ্যমান, লেপটা এলোমেলোভাবে পায়ের দিকে পড়িয়া আছে। মাথার বালিশ, মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য শ্মশান বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করিয়া দিল। এ তো মানুষের জীবন। যাহার শয়নের দাগ এখনো শয্যা হইতে মিলাইয়া যায় নাই, সে প্রভাতে উঠিয়াই কোন অনন্তের পথে যাত্রা করিয়াছে, তাহার ঠিকানা নাই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলিল। এক খণ্ড ফিকা সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল। বালিশ সরাইতে সেটা প্রকাশ হইয়া পড়িল। ব্যোমকেশ সচকিতে কাগজখানা তুলিয়া লইয়া উল্টায়া পাল্টায়া দেখিল, ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করিল, তারপর চিঠির ভাঁজ খুলিয়া পড়িতে আরম্ভ করিল। আমিও গলা বাড়াইয়া চিঠিখানি পড়িলাম। মেয়েলি ছাদের অক্ষরে তাহাতে লেখা ছিল, নন্টুদা, আমাদের বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান। অত টাকা বাবা দিতে পারবেন না, আর আমি কাউকে বিয়ে করতে পারবো না, এ বোধ হয় তুমি জানো। কিন্তু এ বাড়িতে থাকাও আর অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকমের বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও, অন্য যে কোনো উপায়ে আমি মরব। তুমি তো জানো আমার কথা নড়চড় হয় না, এটি তোমার রেখা। চিঠিখানা পড়িয়া ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়িয়া আবার ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। অশ্রু উদ্গলিত কণ্ঠে বলিল, আমি জানতুম এই রেখা আত্মহত্যা করবে। নন্টুকে? নন্টুদা ডাক্তার রুদ্রর ছেলে। রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছিল। নন্টুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিলে। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়া একবার হাত চালাইয়া বলিল, কিন্তু যাক। তারপর হাবলের হাত ধরিয়া বিছানায় বসাইয়া স্নিগ্ধ স্বরে তাহাকে সান্ত্বনা দিতে লাগিল। হাবল রুদ্ধ স্বরে বলিল, ব্যোমকেশ দা, নিজের বলতে আমার ওই বোনটি ছাড়া আর কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাববার সময় পান না। বলিয়া সে মুখে কাপড় দিয়া ফুপাইতে লাগিল। যা হোক, ব্যোমকেশের স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে সে কিছুক্ষণ পরে অনেকটা শান্ত হইল। তখন ব্যোমকেশ বলিল, চল, এখনই পুলিশ আসবে। তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করবার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরে ছিলেন। হাবুল গিয়া ব্যোমকেশের আবেদন জানাইল। তিনি আর ঘোমটা টানিয়া দ্বারের পাশে আসিয়া দাঁড়াইলেন। ইতিপূর্বে তাহাকে এক নজর মাত্র দেখিয়াছিলাম, এখন আরো ভালো করিয়া দেখিলাম। তাহার বয়স বোধ হয় 27-28 বছর। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর। কিন্তু তবু তাহাকে দেখিয়া সুন্দরী বলা তো দূরের কথা, চলনসই বলিতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা, ভ্রুযুগলের মধ্যে 2টি ছেদ রেখা টানিয়া দিয়াছে। পাতলা সুগঠিত ঠোঁট এমনভাবে ঈষৎ বাঁকা হইয়া আছে, যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখিয়া শ্লেষ করিতেছে। তাহার অসন্তোষ চিহ্নিত মুখ দেখিয়া আমার মনে হইল, বিবাহর পর হইতে উনি একদিনের জন্য সুখী হন নাই। মানসিক উদারতার অভাবে সপত্নী সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে দেখেন নাই। নিজের সন্তানও হয় নাই, তাই তাহার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো ঊষর ও শুষ্ক হইয়া রহিয়া গিয়াছে। আরেকটা জিনিস লক্ষ্য করিলাম, তাহার বোধহয় সচিবায় আছে। তিনি যেরূপ ভঙ্গিতে দ্বারের পাশে আসিয়া দাঁড়াইলেন, তাহাতে মনে হইল তিনি নিজেকে ও নিজের ঘরটিকে সর্বপ্রকার অশুদ্ধি হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছে।
পাছে আমরা তাহার ঘরে পদার্পণ করিয়া ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করিয়া দেই। তিনি দ্বার আগলিয়া দাঁড়াইলেন। আমরা অবশ্য ঘরে প্রবেশ করিবার চেষ্টা করিলাম না, বাইরে দাঁড়াইয়া রহিলাম। ব্যোমকেশ প্রশ্ন করিল, আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রত্যুত্তরে মহিলাটি এক গঙ্গা কথা বলিয়া গেলেন। দেখিলাম অন্যান্য নারীস্বরূপ সদ্গুণের মধ্যে বাচালতা বাদ যায় নাই। একবার কথা কহিবার অবকাশ পাইলে আর থামিতে পারেন না। ব্যোমকেশের স্বল্পাক্ষর প্রশ্নের উত্তরে তিনি তাহার মনের ও সংসারের অধিকাংশ কথাই বলিয়া ফেলিলেন। আজ সকালে ঝি আসে নাই দেখিয়া তিনি রেখাকে রান্নাঘর নিকাইয়া উনানে আগুন দিতে বলিয়াছিলেন। অবশ্য স্বপত্নীর সন্তানদের তিনি কখনো আঙ্গুল নাড়িয়াও সংসারে কোনো কাজ করিতে বলেন না। নিজের গতর যতদিন আছে নিজেই সব করেন, কিন্তু তবু সংসারের ৬৯-৬৪ কাজ তো আর একা মানুষের দ্বারা করা সম্ভব নয়। তাই তিনি রেখাকে উনান ধরাইতে বলিয়া স্বয়ং নিজের শয়নকক্ষের জঞ্জালমুক্ত করিয়া স্নান করিতে গিয়াছিলেন। স্নান সারিয়া উপরে চলিয়া আসিয়াছিলেন। রান্নাঘরে কি হইতেছে না হইতেছে দেখেন নাই। তারপর কাপড় ছাড়িয়া চুল মুছিয়া ১০ বার ইষ্টমন্ত্র জপ করিয়া নিচে গিয়া দেখেন ওই কাণ্ড। স্বপত্নী সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তাহার দুদৈব যে যত ঝঞ্ঝাট তাহাকেই পোহাইতে হয়। এখন যে ব্যাপার ঘটিয়াছে তাহাতে সকলে হয়তো তাহাকেই দোষিবে। বিশেষত কর্তা ফিরে আসিয়া যে কি মহামারী কাণ্ড বাধাইবেন তাহা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুশীল, তিনি মরিলেই কর্তা বাঁচেন। বাক্যস্রোত কিঞ্চিত প্রশমিত হইলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আজ সকালে আপনি রেখা কি কোনো রূঢ় কথা বলিয়াছিলেন? এবার মহিলাটি একেবারে ঝাঁকিয়া উঠিলেন। রুর কথা আমার মুখ দিয়ে বেরোয় না, তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অবধি সতীন পো সতীন ঝি নিয়ে ঘর করছি। কেউ বলুক দেখি, একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম। সে রান্নাঘর থেকে ফিরে এসে বললে দেয়াশালাই খুঁজে পাচ্ছি নে, বলে ঘরে ঢুকে ব্র্যাকেটের উপর থেকে দেয়াশালাই নিলে। আমি তখন মেঝে মুছছিলুম। বললুম, বাসি কাপড় পরে ঘরে ঢুকলে এত বড় মেয়ে হয়েছ, এতটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল, দোকান থেকে আনিয়ে নিলেই পারতে। এইটুকু বলেছি, এছাড়ার একটি কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি। এতে যদি অপরাধ হয়ে থাকে তো ঘাট মানছি। ব্যোমকেশ শান্তভাবে বলিল, অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরেই কি দেশলাই থাকে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, রাত্রিরে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলের ল্যাম্প জেলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের পর ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলাম খাটের শেওরের দিকে দেওয়ালে একটা সূক্ষ্ম ক্ষুদ্র কাঠের ব্র্যাকেট, তাহার উপর ছোট একটা ল্যাম্প রহিয়াছে। ঘরের অন্যান্য অংশও এই সুযোগে দেখিয়া লইলাম। পরিচ্ছন্নতার অতিসাহায্যে ঘরের আসবাবপত্র যেন আড়ষ্ট হইয়া আছে। এমনকি দেওয়ালে লম্বিত কালীর ছবিখানা যেন ঘরের সুচিতা ভঙ্গের ভয়ে স্বতন্ত্রভাবে চিপ বাহির করিয়া আছে। চিন্তাকুঞ্চিত ললাটে ব্যোমকেশ বলিল, ও, তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি? না বলিয়া গৃহিণী বোধ করি আবার এক প্রস্তব বক্তৃতা শুরু করিতে যাইতেছিলেন। এমন সময় নিচে হইতে চাকর জানাইল যে দারোগাবাবু আসিয়াছেন। আমরা নিচে নামিয়া গেলাম। দারোগা বীরেনবাবুর সহিত ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল। দুজনেই দুজনার কদর বুঝিতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলিয়া তাহার সুনাম ছিল। বিশেষত তাহার মধ্যে পুলিশ সুলভ আত্মরম্ভিতা বা অন্যের কর্তৃত্ব লঘু করিয়া দেখিবার প্রবৃত্তি ছিল না বলিয়া ব্যোমকেশ তাহাকে যথেষ্ট শ্রদ্ধা করিত।
কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তাহার সাহায্য লইতেও দেখিয়াছি। শহরের নিম্ন শ্রেণীর গাটকাটা ও গুন্ডাদের চালচলন সম্বন্ধে তাহার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সহিত মুখোমুখি হইতেই বীরেনবাবু বলিলেন, কি খবর ব্যোমকেশ বাবু, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ বলিল, আপনি নিজেই তার বিচার করুন বলিয়া তাহাকে ভিতরে লইয়া চলিল। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করিয়া দিয়া দেবকুমার বাবুকে তার পাঠাইয়া এই শোচনীয় ব্যাপারের যথাসম্ভব সুব্যবস্থা করিতে বেলা 2টা বাজিয়া গেল। বাসায় ফিরিয়া আমরা যখন আহারাদি সম্পন্ন করিয়া উঠিলাম, তখন শীতের বেলা পড়িয়া আসিতেছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হইয়া রহিল। আমিও মনের মধ্যে অনুতাপের মতো একটা অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলাম। মস্তিষ্কের যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হইয়া উঠিয়াছিলাম, তাহা এমন নির্মমভাবে দেখা দিবে কে ভাবিয়াছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়িয়া মনটা ব্যথাপীড়িত হইয়া উঠিতে লাগিল। ক্রমে সন্ধ্যা হইয়া গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চক্ষে জানালার বাইরে তাকাইয়া নীরব হইয়াই রহিল। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আত্মহত্যা তাহলে? কি বলো? ব্যোমকেশ চমকিয়া উঠিল। ও, রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? যদিও মন সম্পূর্ণ সংশয় মুক্ত ছিল না, তবু বলিলাম, আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? চিঠি থেকে তোর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে, কি উপায়ে আত্মহত্যা করেছে তুমি কি মনে করো? বিষ খেয়ে, সে কথাও তো চিঠিতে আছে, কিন্তু বিষ পাবার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি করে হতে পারে আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছায়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? আমি বলিলাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য যে কোনো উপায়ে, কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি সম্ভব মনে করো? আমি নিরুত্তর রইলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল অকস্মাৎ, নির্মেঘ আকাশ থেকে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্ত, এমন অমোঘ এই মৃত্যুবান যে সে একটু নড়বার অবকাশ পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে ছাই হয়ে গেছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো সেটাই বুঝতে পারছি না। জানি তো বিষের মধ্যে এক হাইড্রোসাইনিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারো নেই। কিন্তু ব্যোমকেশের অসমাপ্ত কথা চিন্তার মধ্যে নির্বাণ লাভ করিল। আমি একটু সংকুচিতভাবে বলিলাম, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি? ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত। হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু না, কোথায় যেন বেঁধে যাচ্ছে। হার্টফেলের সম্ভাবনাটা নিশ্চিতভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভভাবে হাসল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়। কোথায় এর একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যা মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। ঘর অন্ধকার হইয়া গিয়াছিল। ব্যোমকেশ উঠিয়া আলো জ্বালিল। এ সময় বহির্দ্বারে আস্তে আস্তে টোকা মারার শব্দ হইল। সিঁড়িতে পদশব্দ শোনা যায় নাই। ব্যোমকেশ বিস্মিতভাবে ভ্রু তুলিয়া বলিল, কে? ভেতরে আসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করিল। স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, সুশ্রী চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছায়া পড়িয়াছে। পায়ে রবার সোল জুতা ছিল বলিয়া তাহার পদধ্বনি শুনিতে পাই নাই। সে কয়েক পা অগ্রসর হইয়া অনিশ্চিতভাবে দাঁড়াইয়া বলিল, আমার নাম মন্নতনাথ রুদ্র। ব্যোমকেশ ক্ষিপ্র দৃষ্টিতে তাহার আবদ মস্তক দেখিয়া লইয়া বলিল,
আপনি নন্তবাবু, আসুন বলিয়া একটা চেয়ার দেখাইয়া দিল। চেয়ারে বসিয়া পড়িয়া যুবক থামিয়া থামিয়া বলিল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিয়া বলিল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর ঈষৎ কাঁপিয়া গেল। সে বলিল, হ্যাঁ, কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশ বাবু? তা এখনো জানা যায়নি। অস্বাভাবিক উজ্জ্বল চক্ষু ব্যোমকেশের মুখের উপর রাখিয়া মন্তু বলিল, আপনার কি সন্দেহ সে আত্মহত্যা করেছে? সম্ভব নয়। তবে কেউ কি তাকে? এখনো জোর করে কিছু বলা যায় না। দুই হাতে মুখ ঢাকিয়া মন্নত কিছুক্ষণ বসিয়া রইল। তারপর মুখ তুলিয়া অস্পষ্ট স্বরে বলিল, আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। মন্নত এতক্ষণ জোর করিয়া সংযম রক্ষা করিতেছিল, এবার ভাঙ্গিয়া পড়িল। অবরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিল, ছেলেবেলা থেকে ভালোবাসতুম। যখন রেখার বয়স 6 বছর আমি ওদের বাড়িতে খেলা করতে যেতাম, তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবু আমি ঠিক করেছিলাম বাবার মতের বিরুদ্ধে বিয়ে করব। এই নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দিবেন, তবু আমি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুরবেলা। আমি বলেছিলাম রেখাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা। কিন্তু কেমনও এমন হলো ব্যোমকেশ বাবু, রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল লইয়া টেবিলের পর হিজিবিজি কাটিতেছিল। মুখ নোয়া তুলিয়া বলিল, আপনার বাবার কিছু লাভ হতে পারে। মনোজ চমকে উঠে দাঁড়াইল। বাবা? না না, এ আপনি কি বলছেন? বাবা? ত্রাস বিস্ফোরিত নেত্রে শূন্যের পানে কিছুক্ষণ তাকিয়া থাকিয়া মন্নত আর কোনো কথা না বলিয়া লঙ্ঘিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। ব্যোমকেশের দিকে ফিরিয়া দেখিলাম সে গাঢ় মনোসংযোগে টেবিলের পর হিজিবিজি কাটিতেছে। পরদিন সকালবেলা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কাটিয়া গেল, কিন্তু রিপোর্ট আসিল না। ব্যোমকেশ ফোন করিয়া থানায় খবর লইল, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না। বৈকালে বেলা আন্দাজ 4:30টার সময় দেবকুমার বাবু আসিলেন। আলাপ না থাকিলেও তাহার সহিত মুখ চেনা ছিল। আমরা খাতির করিয়া তাহাকে বসাইলাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাইবা মাত্র দিল্লি ছাড়িয়া রওনা হইয়াছিলেন। আজ দ্বিপ্রহরে আসিয়া পৌঁছেছেন। তাহার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখে আরো বর্ষিয়ান মনে হয়। মোটাসোটা দেহ, মাথায় টাক, চোখে পুরো কাচের চশমা। তিনি স্বভাবত একটু অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া মনে হয়, অর্থাৎ বাইরের জগতের চেয়ে অন্তলোকেই বেশি বাস করেন। তাহার গলাবদ্ধ কোট ও গোল চশমা পরিহিত প্যাচকের ন্যায় চেহারা কলিকাতার ছাত্র মহলে কাহারও অপরিচিত ছিল না। প্রতিবেশী বলিয়া আমিও পূর্বে কয়েকবার দেখিয়াছি, কিন্তু এখন দেখিলাম তাহার চেহারা কেমন যেন শুকাইয়া উঠিয়াছে। চোখের কোলে গভীর কালির দাগ, গালের মাংস চুপসিয়া গিয়াছে। পূর্বে সে পরিপুষ্ট ভাব আর নাই। চশমার ভিতর দিয়ে আমার পানে দৃষ্টি প্রেরণ করিয়া তিনি বলিলেন, আপনি ব্যোমকেশ বাবু? আমি ব্যোমকেশকে দেখায় দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলেন, ও বলে হাতের লাঠিটা টেবিলের উপর রাখিলেন। ব্যোমকেশ অস্ফুট স্বরে মামুলি দু একটা সহানুভূতির কথা বলিল। দেবকুমার বাবু বোধহয় তাহা শুনিতে পাইলেন না। তাহার ক্ষীণ দৃষ্টি চক্ষু একবার ঘরের চারদিকে পরিভ্রমণ করিল। তারপর তিনি ক্লান্তি শিথিল স্বরে বলিলেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30টার সময় এসে পৌঁছেছি, প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমরা চুপ করিয়া রহিলাম। দৈহিক শান্তির পরিচয় তাহার প্রতি অঙ্গে ফুটিয়া উঠিতেছিল।
দেবকুমার অতঃপর ব্যোমকেশের দিকে চক্ষু ফিরিয়া বলিলেন, হাবুলের মুখে আপনাদের কথা শুনেছি, বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যোমকেশ বলিল, সে কি কথা, যদি একটু সাহায্য করতে পেরে থাকি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক, হঠাৎ তারপর জিজ্ঞাসা করিলেন কি হয়েছিল মেয়েটার, কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ কিছুই বলতে পারল না। ব্যোমকেশ তখন যতখানি দেখিয়াছিল ও বুঝিয়াছিল দেবকুমার বাবুকে বিবৃত করিল। শুনতে শুনতে দেবকুমার বাবু অন্যমনস্কভাবে পকেট হইতে সিগার বাহির করিলেন। সিগার মুখে ধরিয়া তারপর আবার কি মনে করিয়া সেই টেবিলের উপর রাখিয়া দিলেন। আমি তাহার মুখের দিকে তাকাইয়াছিলাম, দেখিলাম ব্যোমকেশের কথা শুনিতে শুনিতে তিনি এত তন্ময় হয়ে গিয়াছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তাহার অস্থির হাত দুটো যে কি করিতেছে সেদিকে লক্ষ্য নাই। একবার তিনি চশমা খুলিয়া বড় বড় চোখ দুটো নিষ্পলকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের উপর নিবদ্ধ করিয়া রাখিলেন। তারপর আবার চশমা পরিয়া চক্ষু মুদিত করিয়া রহিলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হইলে দেবকুমার বাবু অনেকক্ষণ নীরব হইয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়িতে ঢুকেছিল, চামার চণ্ডাল, টাকার জন্য পারে না এমন কাজ নেই, একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠ করিয়া ধরিয়া একেবারে উঠাইয়া দাঁড়াইলেন। তাহার মুখ হঠাৎ ভীষণ হিংস্র ভাব ধারণ করিল। কয়েক মুহূর্ত পরে তিনি আবার তাহার মুখ স্বাভাবিক অবস্থা হইল। আমাদের চোখে বিষয়ের চিহ্ন দেখিয়া বোধহয় মনে মনে একটু অপ্রতিভ হইলেন। গলা ছাড়িয়া বলিলেন, আমি যাই, ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইলেন। দ্বার পর্যন্ত গিয়া তিনি থমকিয়া দাঁড়াইলেন, ভ্রূকুঞ্চিত করিয়া কি চিন্তা করিলেন। তারপর ফিরিয়া বলিলেন, আমার টাকা পয়সা থাকলে এ ব্যাপারে অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করত, কিন্তু আমি গরিব মানুষ, আমার পয়সা নেই। ব্যোমকেশকে একটা বলিতে চাইলে তিনি লাঠি নাড়িয়া তাহাকে বাধা দিয়া বলিলেন, বিনা পারিশ্রমিকে আমি কারো সাহায্য গ্রহণ করতে পারবো না। পুলিশ অনুসন্ধান করছে, তারাই যা পারে করুক, আর অনুসন্ধান করবার আছেই বা কি, হাজার অনুসন্ধান করলেও আমার মেয়ে তো আমি আর ফিরিয়ে পাব না, বলিয়া কোনো প্রকার অভিবাদন না করিয়া প্রস্থান করিলেন। এই অদ্ভুত মনুষ্যটি চলিয়া যাইবার পর দীর্ঘকাল আমরা হতবাক হইয়া বসিয়া রহিলাম। শেষে সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ বলিল, একটা ভ্রম সংশোধন হলো। আমার ধারণা হয়েছিল দেবকুমার বাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না, সেটি ভুল। অন্তত তিনি মেয়েকে খুব বেশি রকমের ভালোবাসতেন। সিগারটা দেবকুমার বাবু ফেলিয়া গিয়েছিলেন, সেটার দিকে দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, আশ্চর্য অন্যমনস্ক লোক, বলিয়া ধীরে ধীরে পায়চারি করিতে লাগিল। আমি বলিলাম, ডাক্তার রুদ্রর উপর ভয়ঙ্কর রাগ দেখলুম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যার পর দারোগা বীরেনবাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট লইয়া আসিলেন। বলিলেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং, বারবার পরীক্ষা করেও মৃত্যুর কারণ ধরতে পারা যায়নি। রিপোর্ট পড়িয়া দেখিলাম ডাক্তার লিখিয়াছেন দেহের কোথাও ক্ষতচিহ্ন নাই, শরীরের অভ্যন্তরে কোনো বিষ পাওয়া যায় নাই। হৃদযন্ত্র সবল ও স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার জন্য মৃত্যু হয় নাই। যতদূর বুঝিতে পারা যায় অকস্মাৎ স্নায়ুমণ্ডলের পক্ষাঘাত হওয়ায় মৃত্যু ঘটিয়াছে, কিন্তু কি করিয়া স্নায়ুমণ্ডলের পক্ষাঘাত ঘটিল তাহা বলিতে ডাক্তার অক্ষম। এরূপ অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি পূর্বে কখনো দেখেন নাই। ব্যোমকেশ কাগজখানা হাতে লইয়া ভ্রূকুঞ্চিত করিয়া চিন্তিত মুখে বসিয়া রহিল। ধীরেনবাবু বলিলেন, এ কেস অবশ্য করোনারে কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণেই মৃত্যু রায় বেরোবে। তারপর আমরা অর্থাৎ পুলিশ ইচ্ছে করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশ বাবু, আপনি কি বলেন? এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল হবে কি? ব্যোমকেশ বলিল, ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত।
বীরেনবাবু উৎসুকভাবে বলিলেন, কেন বলুন দেখি, আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তিবিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। বীরেনবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমার বাবুর স্ত্রীকে আপনার কি রকম মনে হলো? ব্যোমকেশ কিছুক্ষণ নীরব হইয়া রহিল, তারপর ধীরে ধীরে বলিল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এই মৃত্যুর রহস্যের জট ছাড়াতে হলে সর্বপ্রথম জানতে হবে কি উপায়ে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে সন্দেহ করে কোনো ফল হবে না। অবশ্যই কথাও স্মরণ রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎমার সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। কিন্তু তাই বলে আসল জিনিসটাকে দৃষ্টির বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না। ডাক্তার কেবল সব পরীক্ষা করেছেন, আমরা সব ছাড়াও আরো অনেক কিছু দেখেছি। সুতরাং ডাক্তার যা পারেনি আমরাও তো পারবো না, এমন কোনো কথা নেই। দ্বিধাপূর্ণভাবে বীরেনবাবু বলিলেন, তা বটে, কিন্তু যা হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে গোড়া থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। দুজনে পরামর্শ করে চলা যাবে। মৃদু হাসিয়া ব্যোমকেশ বলিল, হুম, এই খানিক আগে দেবকুমার বাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। বিস্মিতভাবে বীরেনবাবু বলিলেন, সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, তিনি অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনে চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনছি। তা হবে। বীরেনবাবুর ললাট মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। তিনি বলিলেন, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করবার কি কোনো কারণ থাকতে পারে? তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হাসিয়া ফেললুম। দেবকুমার বাবু অপরাধীকে আড়াল করিবার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করিয়াছেন, এ কথা শুনিতে যেমন অদ্ভুত তেমনি হাস্যকর। বীরেনবাবু ঈষৎ তীক্ষ্ণ স্বরে বলিলেন, আসছেন যে? আমি অপ্রস্তুত হইয়া বলিলাম, আপনি দেবকুমার বাবুকে দেখেছেন? না। তাকে দেখলেই বুঝবেন কেন হাসছি। অতঃপর বীরেনবাবু উঠিলেন। বিদায়কালে ব্যোমকেশকে বলিলেন, আমি এ ব্যাপারে তল পর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি। আপনি ছাড়া কিন্তু পাবেন না। দেবকুমার বাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে আসব, আপনার মনে থাকে যেন। ব্যোমকেশ খুশি হয়ে বলিল, সে তো খুব ভালো কথা। আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও রয়েছে। বীরেনবাবু বলিলেন, বেশ বেশ, আচ্ছা, উপস্থিত কোন পথে চললে ভালো হয়? কিছু ইঙ্গিত দিতে পারেন কি? যা হোক, একটা সূত্র ধরে কাজ আরম্ভ করতে হবে তো। ব্যোমকেশ ঈষৎ চিন্তা করিয়া বলিল, ডাক্তার রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন। এ খোলক ধাঁধার সত্যিকার পথ হয়তো ওদিকে আছে। বীরেনবাবু চকিতভাবে চাহিলেন, ও আচ্ছা। তিনি নতমস্তকে ভাবিতে ভাবিতে প্রস্থান করিলেন। ইহার পর 5-6 দিন একটানা ঘটনাহীনভাবে কাটিয়া গেল। ব্যোমকেশ আবার যেন ঝিমাইয়া পড়িল। সকালে কাগজ পড়া এবং বৈকালে টেবিলের পর পা তুলিয়া দৃষ্টিহীন চক্ষু মিলিয়া থাকা ছাড়া তার আর কাজ রহিল না। বীরেনবাবু এ কয়েকদিনের মধ্যে দেখা দিলেন না, তাই তাহার তদন্ত কতদূর অগ্রসর হইল জানাইতে পারিলাম না। আগন্তুকের মধ্যে কেবল হাবুল একবার করিয়া আসিত। সে আসিলে ব্যোমকেশ নিজের অবসাদ ঝাড়িয়া ফেলিয়া নানাবিধ আলোচনায় তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিত, কিন্তু হাবুলের মনে যেন একটা বিমর্ষ অবসন্নতা স্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সে নৈরাশ্যপূর্ণ দীপ্তিহীন চোখে চাহিয়া নীরবে বসিয়া থাকিত, তারপর আস্তে আস্তে উঠিয়া চলিয়া যাইত। বাড়িতে কি হইতেছে না হইতেছে জিজ্ঞাসা করিলেও সে ভালোরূপ জবাব দিতে পারিত না। বিমাতার রসনা নরম না হইয়া আরো তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে, তাহার কথার ভঙ্গিতে ইহার আভাস পাইতাম।
শেষ দিন সে নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাবা আজ রাত্রে পাটনা যাচ্ছেন, সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দিতে হবে। বুঝিলাম শোকের ওপর অহনিশি কথার কচকচি সহ্য করিতে না পারিয়া তিনি পলায়ন করিতেছেন। এই নিলিপ্ত স্বভাব বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির কথা ভাবিয়া দুঃখ হইল। সেদিন হাবুল প্রস্থান করিবার পর বীরেনবাবু আসিলেন। তাহার মুখ দেখিয়া বুঝিলাম বিশেষ সুবিধা করিতে পারেন নাই। যা হোক ব্যোমকেশ তাহাকে সমাদর করিয়া বসাইল। আমাদের বৈকালিক চায়ের সময় হইয়াছিল। অচিরেই চা আসিয়া পৌঁছিল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞাসা করিল, তারপর খবর কিছু আছে? পেয়ালায় চমক দিয়া বিমর্ষভাবে বীরেনবাবু বলিলেন, কোনো দিকেই কিছু সুবিধা হচ্ছে না। যেদিকে হাত বাড়াচ্ছি কিছুই ছুঁতে পারছি না। প্রমাণ পাওয়া তো দূরের কথা, একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথচ আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এর ভিতরে একটা গভীর রহস্য লুকানো আছে। যতই প্রতিবাদে ব্যর্থ হচ্ছে ততই এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, মৃত্যুর কারণ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন? বীরেনবাবু বলিলেন, আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিল। তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন, তবু মনে হলো তার একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজ্ঞাত বিষের বাষ্প নাকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। তিনি খুব অস্পষ্ট আবছাভাবে কথাটা বললেন, তবু মনে হলো তার ওই বিশ্বাস। ব্যোমকেশ একটু ভাবিয়া বলিল, উনুন ধরবার সময় মৃত্যু হয়েছিল। কথা ডাক্তারকে বলেছিলেন বুঝি? হ্যাঁ। আরো কিছুক্ষণ চুপ করে থাকিয়া ব্যোমকেশ বলিল, যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, যতদূর জানতে পারলুম লোকটা নির্জলা পাষণ্ড আর অর্থপিশাচ। কয়েকজন ধনুশঙ্করের রোগীর উপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবার করেছে। গুজবও শুনেছি, কিন্তু দুঃখের বিষয় বর্তমান ব্যাপারে তাকে খুনের আসামি করা যাচ্ছে না। দেবকুমার বাবুর মেয়ের সঙ্গে ওর ছেলের সম্বন্ধ হয়েছিল, এ খবরও ঠিক। লোকটা 10,000 টাকা বরপণ দাবি করেছিল। দেবকুমার বাবুর অত টাকা দেবার ক্ষমতা নেই, কাজেই তাকে সম্বন্ধ ভেঙে দিতে হলো। ডাক্তার রুদ্র ছেলেটা কিন্তু ভদ্রলোক। বাপের সঙ্গে এ নিয়ে তার ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। ইতিমধ্যে এ বাড়িতে এই কাণ্ড, মেয়েটি হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটি শুনলুম বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। তার বিশ্বাস তার বাপেই প্রকারান্তরে মেয়েটির মৃত্যুর কারণ। অনুজ যে পিতৃগৃহ ত্যাগ করিয়া চলিয়া গিয়েছে, এ সংবাদ নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা পূর্ব হইতে জানি না। তাই পুরাতন কথা শুনিতে শুনিতে ব্যোমকেশ একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। বীরেনবাবু থামিলে সে প্রশ্ন করিল, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে অনুসন্ধান করবেন বলেছিলেন, করেছিলেন নাকি? করেছিলুম। তার আর্থিক অবস্থা ভালো নয়। ধার কর্জ নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12 হাজার টাকা খরচ করা তার অসাধ্য। লোকটি বোধহয় বেহিসাবি, সাংসারিক বুদ্ধি কম। কলেজ থেকে বর্তমানে তিনি 800 টাকা মাইনে পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন এই 800 টাকার অধিকাংশই যায় তার বীমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বড় কিছুই থাকে না। ব্যোমকেশ বিস্মিতভাবে বলিল, 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামে নয়, জয়েন্ট পলিসি, নিজের আর স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলো পলিসি নিয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধ হয় দুজনে একসঙ্গে বীমা করিয়েছে। এটা তাই উত্তরাধিকারীদের দাবি থাকবে না। ব্যোমকেশ বলিল, আর কিছু? বীরেনবাবু বলিলেন, আর কি, দেবকুমার বাবুর ছেলে হাবুলের পেছনেও লোক লাগিয়েছিল। যদি কিছু জানতে পারা যায়, সে ছোকরা কেমন পাগলাটে ধরনের। কলেজে বড় একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে।
আপনার কাছেও রোজ একবার আসে জানতে পেরেছি। এই সময় হঠাৎ লক্ষ্য করিলাম ব্যোমকেশের সে শিথিল্য আর নাই। সে যেন অন্তরে বাইরে জাগ্রত হইয়া উঠিয়াছে। অনেকদিন পরে তাহার চোখে সেই চাপা উত্তেজনার প্রখর দৃষ্টি দেখতে পাইলাম। কিছু না বুঝিয়াও আমার রক্ত চঞ্চল হইয়া উঠিল। ব্যোমকেশ কিন্তু বাইরে কোনো উত্তেজনা প্রকাশ করিল না। পূর্ববৎ বীরস্বরে বলিল, হাবুলকে বাদ দিতে পারেন। উঠছেন নাকি? থানাতেই থাকবেন তো? আচ্ছা, যদি দরকার হয় ফোনে খবর নিব। বীরেনবাবু একটু অবাক হইয়া গাত্রোত্থান করিলেন। তিনি প্রস্থান করিবার পর ব্যোমকেশ কিছুক্ষণ পেছনে হাত দিয়ে ঘরময় পায়চারি করল। দেখিলাম তাহার চোখে সে পুরাতন আলো জ্বলিতেছে। বীরেনবাবুকে সে হঠাৎ এমনভাবে বিদায় দিল কেন? জিজ্ঞেস করিতে যাইতেছি, এমন সময় সে চেয়ারের পিঠ হইতে শালখানা তুলিয়া লইয়া বলিল, চলো একটু বেরিয়ে আসা যাক। বদ্ধ করে বসে মাথাটা গরম বোধ হচ্ছে। দুজনে বাহির হইলাম। অকারণে বাড়ির বাহির হইতে ব্যোমকেশের একটা মজ্জাগত বিমুখতা ছিল। কাজ না থাকিলে সে ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিতেই ভালোবাসিত। আমিও তার সঙ্গদোষে কোনো হইয়া পড়িয়াছিলাম। একাকী কোথাও যাইবার অভ্যাস হইয়া গিয়াছিল, ছাড়িয়া গিয়াছিল। তাই আজ তাহার উত্তপ্ত মস্তিষ্ক ফাঁকা জায়গায় বিশুদ্ধ বাতাস কামনা করিতেছে দেখিয়া খুশি হইয়া উঠিলাম। পথে চলিতে চলিতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ স্থায়ী হইল না। জনসংকুল পথে ব্যোমকেশ এমনই ব্যাজ্যজ্ঞানহীন উদ্ভ্রান্তভাবে চলিতে লাগিল যে ভয় হইল এখনই হয়তো একটা কাণ্ড বাঁধিয়া যাইবে। আমি তাহাকে সামলাইয়া লইয়া চলিবার চেষ্টা করিলাম, কিন্তু সে অপ্রশমিত বেগে ইহাকে ওহাকে ধাক্কা দিয়া একবার এক বৃদ্ধ ভদ্রলোকের পা মারাইয়া দিয়া কয়েক মুহূর্ত পরে পুস্তক হস্তে এক তরুণীকে ঠেলা দিয়া দৃকপাত না করিয়া জগন্নাথের অপ্রতিহত রথের মতো অগ্রসর হইয়া চলিল। বাস্তবিক এতটা আত্মবিস্মিত তাহাকে আর কখনো দেখি নাই। তাহার মন যে অকস্মাৎ বাইরের শিকারের সন্ধান পাইয়া বাহিরেন্দ্রিয়ের সহিত সংযোগ হারাইয়া ছুটিয়াছে তাহা আমি বুঝিতেছিলাম বটে, কিন্তু তাহার মনস্তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন পথচারী তাহা বুঝিবে কেন? ভৎসনা ভ্রুকুটির স্রোত পিছনে ফেলিয়া কোনো ক্রমে কলেজ স্কোয়ার পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। হাস্য আলাপরত ছাত্রদের বর্তমান জনতা স্থানটি ঘূর্ণিচক্রের মতো পাক খাইতেছে। আমি আর দ্বিধা না করিয়া ব্যোমকেশের হাত শক্ত করিয়া ধরিয়া ভেতরে ঢুকিয়া পড়িলাম। এখানে আর যাহাই হোক, বৃদ্ধ এবং তরুণীকে বিমোদিত করিবার সম্ভাবনা নাই। সুতরাং অশিষ্টতা যদি কিছুটা ঘটিয়া যায়, ফাড়াটা সহজেই কাটিয়া যাইবে। আমাদের দেশের ছাত্ররা স্বভাবত কলহপ্রিয় নয়। পুকুরকে কেন্দ্র করিয়া দুইটি জনপ্রবাহ বিপরীত মুখে ঘুরিতেছে। আমরা একটা প্রবাহে মিশিয়া গেলাম। সংঘাতের সম্ভাবনা অনেকটা কমিয়া গেল। ব্যোমকেশ তখনও স্থানকাল সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। তাহার ললাট একাগ্র চিন্তার সংকোচনে প্রকটি বন্ধুর কাঁধের শাল মাঝে মাঝে খুলিত হইয়া পড়িতেছে, কিন্তু সেদিকে তাহার ভূক্ষেপ নাই। আমি ভাবিতে লাগিলাম, বীরেনবাবুর কথার মধ্যে এমন কি ছিল যা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে অকস্মাৎ পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো সক্রিয় করিয়া তুলিতেছে? তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে কত আসন্ন তখনও তাহা বুঝিতে পারি নাই। আধ ঘন্টা এইভাবে পরিভ্রমণ করিবার পর ব্যোমকেশের ব্যর্থ চেতনা ধীরে ধীরে ফিরিয়া আসিল। সে সহজ দৃষ্টিতে আমার বানে তাকাইল, বলিল, আজ দেবকুমার বাবু পাটনা যাবেন না? আমি ঘাড় নাড়িলাম, তাকে যেতে দেওয়া হবে না। ব্যোমকেশ সম্মুখ দিকে তাকাইয়া কথা অসমাপ্ত রাখিয়াই ক্ষিপ্র স্মরণে অগ্রসর হইয়া গেল। দেখিলাম এক কোণে একখানি বেঞ্চি ঘিরিয়া অনেকগুলো ছেলে জড়ো হইয়াছে এবং উত্তেজিতভাবে কথা বলিতেছে। ভিড়ের বাইরে যাহারা ছিল তাহারা গলা বাড়াইয়া দেখিবার চেষ্টা করিতেছে।
তাহাদের ভাব দেখিয়া মনে হইল অসাধারণ কিছু ঘটিয়াছে। সেখানে উপস্থিত হইয়া ব্যোমকেশ একটি ছেলেকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ছেলেটি বলিল, ঠিক বুঝতে পারছি না, বোধহয় কেউ হঠাৎ বেঞ্চে বসে বসে মারা গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলিয়া ভেতরে ঢুকিল, আমিও তাহার পশ্চাতে রহিলাম। বেঞ্চের সম্মুখে উপস্থিত হইয়া দেখিলাম একটি ছোকরা ঠেসান দিয়া বসিয়া আছে, যেন বসিয়া বসিয়া ঘুমাইয়া পড়িয়া আছে। মাথা বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া আছে, পা সম্মুখ দিকে প্রসারিত। অতরস্থ হইতে একটা সিগারেট ঝুলিতেছে। সিগারেটে অগ্নিসংযোগ হয় নাই। মুষ্টিবদ্ধ বা হাতের মধ্যে একটি দেশলাইয়ের বাক্স। একটি মেডিকেলের ছাত্র নারী ধরিয়া দেখিতেছিল, বলিল, নারী নাই, মারা গেছে। সন্ধ্যা হইয়া আসিতেছিল, ভিড়ের মধ্যে ভালো দেখা যাইতেছিল না। ব্যোমকেশ চিবুক ধরিয়া মৃতের আনমিত মুখ তুলিয়াই যেন বিদ্যুতাহতের মতো ছাড়িয়া দিল। আমারও বুকে হাতুড়ির মতো একটা প্রবল আঘাত লাগিল। দেখিলাম আমাদের হাবলু। পুলিশ আসিয়া পৌঁছাতে বিলম্ব হইল না। আমরা দেবকুমার বাবুর ঠিকানা পুলিশকে জানাইয়া বাহির হইয়া আসিলাম। তখন রাস্তায় গ্যাস জ্বলিয়াছে। দ্রুত পদে বাসার দিকে ফিরিতে ফিরিতে ব্যোমকেশ কয়েকবার যেন ভয়ার্থ শ্বাসসংহত স্বরে বলল, উহ, নিয়তির কি নির্মম প্রতিশোধ, কি নিদারুণ পরিহাস! আমার মাথার ভিতর বুদ্ধিবৃত্তি যেন স্তম্ভিত নিশ্চল হইয়া গিয়াছিল। তবু অসীম অনুশোচনার সঙ্গে কেবল এই কথাটাই মনে হইতে লাগিল, পরলোক যদি থাকে, তবে যাহার মৃত্যুতে হাবুল এত কাতর হইয়াছিল, সে পরম স্নেহাপদ ভগিনীর সহিত তার এতক্ষণে মিলন হইয়াছে। বাসায় পৌঁছিয়া ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। শুনিতে পাইলাম সে টেলিফোনে কথা বলিতেছে। প্রায় 1 ঘণ্টা পর সে ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্লান্ত স্বরে পুটিরামকে চা তৈয়ার করিতে বলিল। তারপর বুকে ঘাড় গুজিয়া একখানা চেয়ারে বসিয়া পড়িল। যে ট্র্যাজেডির শেষ অঙ্কে যবনিকা পুরিতে আর দেরি নাই, তাহার সম্বন্ধে বৃথা প্রশ্ন করিয়া আমি আর তাহাকে বিরক্ত করলাম না। রাত্রি 8:30টার সময় বীরেনবাবু আসিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওয়ারেন্ট এনেছেন? বীরেনবাবু ঘাড় নাড়িলেন। তখন আবার আমরা বাহির হইলাম। দেবকুমার বাবুর বাসায় আসিতে 3-4 মিনিট লাগিল। দেখিলাম বাড়ি নিস্তব্ধ। উপরের ঘরগুলির জানালায় আলো নাই, কেবল নিচে বসিবার ঘরে বাতি জ্বলিতেছে। বীরেনবাবু কড়া নাড়িলেন, কিন্তু ভেতর হইতে সাড়া আসিল না। তখন তিনি দ্বার ঠেলিলেন। ভেজানো দ্বার খুলিয়া গেল। আমরা ভেতরে প্রবেশ করিলাম। বাইরের ক্ষুদ্র ঘরটিতে তক্তপোষ পাতা, তাহার উপর দেবকুমার বাবু নিশ্চলভাবে বসিয়া আছেন। আমরা প্রবেশ করিলে তিনি রক্তবর্ণ চক্ষু তুলিয়া আমাদের পানে চাহিলেন। কিছুক্ষণ চাহিয়া থাকিবার পর তাহার মুখে একটা তিক্ত হাসি দেখা গেল। তিনি মাথা নাড়িয়া অস্ফুট স্বরে বলিলেন, সকলই করল ফেল। বীরেনবাবু অগ্রসর হইয়া বলিলেন, দেবকুমার বাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। দেবকুমার বাবুর যেন চমক ভাঙ্গিল। তিনি দারোগা বাবুর পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, আপনারা এসেছেন, ভালোই হলো। আমি নিজেই থানায় যাচ্ছিলাম। 2 হাত বাড়াইয়া দিয়া বলিলেন, হাত করা লাগান। বীরেনবাবু বলিলেন, তার দরকার নেই। কোন অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো শুনুন। বলিয়া অভিযোগ পড়িয়া শুনাইবার উপক্রম করিলেন। দেবকুমার বাবু কিন্তু ইতিমধ্যে আবার অন্যমনস্ক হইয়া পড়িলেন। পকেটে হাত দিয়া তিনি যেন কি খুঁজিতে খুঁজিতে নিজ মনে বলিলেন, নিয়তি, নইলে হাবুলো এ বাক্স থেকেই দেশলাইয়ের কাঠি বার করতে গেল কেন? কি ভেবেছিলুম, কি হলো? ভেবেছিলুম রেখার ভালো বিয়ে দিব, নিজের একটা বড় ল্যাবরেটরি করব, হাবুলকে বিলেতে পাঠাবো। পকেট হইতে সিগার বাহির করিয়া
তিনি মুখে ধরিলেন। ব্যোমকেশ নিজের দেশলাই জ্বালিয়া তাহার সিগারে অগ্নিসংযোগ করিয়া দিল। তারপর বলিল, দেবকুমার বাবু, আপনার দেশলাইটা আমাদের দিতে হবে। দেবকুমার বাবুর চোখে আবার সচেতন দৃষ্টি ফিরিয়া আসিল। তিনি বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনিও এসেছেন। ভয় নেই, আমি আত্মহত্যা করব না। ছেলেকে মেরেছি, মেয়েকে মেরেছি। আমি খুনি আসামির মতো ফাঁসি কাষ্ঠে ঝুলতে চাই। ব্যোমকেশ বলিল, দেশলাইয়ের বাক্সটা তবে দিন। পকেটে একটা বাক্স বাহির করিয়া দেবকুমার সম্মুখে ফেলিয়া দিলেন। বলিলেন, নিন, কিন্তু সাবধান, ভয়ানক জিনিস। প্রত্যেকটি কাঠি এক একটি মৃত্যুবান, একবার চাললে আর রক্ষে নেই। ব্যোমকেশ দেশলাইয়ের বাক্সটা বীরেনবাবুর হাতে দিল। তিনি সন্তপনে সেটি পকেটে রাখিলেন। দেবকুমার বাবু বলিয়া চলিলেন, কি অদ্ভুত আবিষ্কারই করেছিলুম, পলকের মধ্যে মৃত্যু হবে, কিন্তু কোথাও এতটুকু চিহ্ন থাকবে না। আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত। বিষে তো মহামারী, কিন্তু সকলই করিল ভেল। তিনি বুক ভাঙ্গা গভীর নিঃশ্বাস ত্যাগ করিলেন। বীরেনবাবু মৃদুস্বরে বলিলেন, দেবকুমার বাবু, এবার যাওয়ার সময় হয়েছে, চলুন। তিনি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশ একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করিল, আপনার স্ত্রী কি এ বাড়িতেই আছেন? স্ত্রী? দেবকুমার বাবুর চোখ পাগলের চোখের মতো খোলা হইয়া গেল। তিনি হাহা করিয়া অট্টহাস্য করিয়া উঠিলেন। বলিলেন, স্ত্রী? আবার ফাঁসির ইন্স্যুরেন্সের সব টাকা সেই পাবে, প্রকৃতির পরিহাস নয়। চলুন চলুন। হা 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 হা। একটা ট্যাক্সি ডাকা হলো। ব্যোমকেশের হাত ধরিয়া দেবকুমার বাবুকে তাহাতে তুলিয়া দিল। বীরেনবাবু তাহার পাশে বসিলেন। দুইজন কনস্টেবল ইতিমধ্যে কোথা হইতে আবির্ভূত হইয়াছিল, তাহারাও ট্যাক্সিতে চাপিয়া বসিল। দেবকুমার বাবু গাড়ির ভিতর হইতে বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফুটপাতে দাঁড়াইয়া রহিলাম। ট্যাক্সি চলিয়া গেল। দিন দুই ব্যোমকেশ এ বিষয়ে কোনো কথা কহিল না। তাহার মনের অবস্থা বুঝিয়া আমিও পিরাপিটি করিলাম না। তৃতীয় দিন বৈকালে সে নিজেই বলিতে আরম্ভ করিল। এলোমেলোভাবে কতকটা যেন নিজ মনেই বলিতে লাগিল। ইংরেজিতে একটা কথা আছে না, ভেঞ্জেন্স কামিং হোম টু রোস্ট। দেবকুমার বাবুর হয়েছিল তাই। নিজের স্ত্রীকে তিনি মারতে চেয়েছিলেন, কিন্তু এমনই অদৃষ্টের খেলা। দুবার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন। দুবারই সে অগ্নিবাণ লাগল কে তার প্রাণাধিক প্রিয় পুত্রকন্যার বুকে। দেবকুমার অপ্রত্যাশিতভাবে এক আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সে আবিষ্কারের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এ এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসায় জগতে এর ব্যবহার নেই। কিন্তু ঘূর্ণাক্ষরে এর ফর্মুলা জানতে পারলে জাপান, জার্মানি, ফ্রান্স প্রভৃতি যুদ্ধরত দেশে রাজ্যলোলভ জাতি নিজেদের কারখানায় এই প্রাণঘাতী বিষ তৈরি করতে আরম্ভ করে দিবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবেন না। এত বড় আবিষ্কার থেকে তার এক কপদক লাভ হবে না। সুতরাং আবিষ্কারের কথা দেবকুমার বাবু চেপে গেলেন। প্রথমে টাকা চাই, কারণ এ বিষ কি করে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে আরো অনেক এক্সপেরিমেন্ট করা দরকার। কিন্তু টাকা কোথায়? এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চাই, তাতে আরো অনেক টাকার দরকার। কিন্তু টাকা আসে কোথা থেকে? এদিকে বাড়িতে দেবকুমার বাবুর স্ত্রী তার জীবন দুর্বহ করে তুলেছিলেন। মানসিক পরিশ্রম যারা করে তারা চায় সাংসারিক ব্যাপারে শান্তি, অথচ তার জীবনে ওই জিনিসটার একান্ত অভাব হয়ে উঠেছিল। এক সূচিবায়ুগ্রস্ত মুখরা স্নেহহীনা স্ত্রীর নিত্য সাহচর্য তাকে পাগলের মতো করে তুলেছিল। এটা তার অনুমানে বুঝতে পারি,
দেবকুমার বাবু স্বভাবত নিষ্ঠুর প্রকৃতির লোক নন। শান্তিতে নিজের বৈজ্ঞানিক চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারলে তিনি আর কিছু চান না। তার মনটি যে খুব স্নেহপ্রবণ তার ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা দেখেই আন্দাজ করা যায়। দ্বিতীয় পক্ষের স্ত্রীও চেষ্টা করলে এই স্নেহের অংশ পেতে পারতেন, কিন্তু স্বভাব দোষে তিনি তা পেলেন না। বরঞ্চ দেবকুমার বাবু তাকে বিষব্রত ঘৃণা করতে আরম্ভ করিলেন। নিজের স্ত্রীকে হত্যা করবার ইচ্ছা মানুষের স্বাভাবিক নয়। যখন এ প্রবৃত্তি তার হয় তখন বুঝতে হবে সহ্যের সীমা অতিক্রম করেছে। দেবকুমার বাবুরও সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছিল। তারপর তিনি যখন এই ভয়ঙ্কর বিষ আবিষ্কার করলেন তখন বোধহয় প্রথমেই তার মনে হলো স্ত্রীর কথা। তিনি মনে মনে আগুন নিয়ে খেলা আরম্ভ করলেন। তারপর তার সংশয়ের সমাধান করে বীমা কোম্পানির যুগ্ম জীবন পলিসির বিজ্ঞাপন চোখে পড়ল। স্বামী স্ত্রী একসঙ্গে বীমা করতে পারবেন, একজন মরলে অন্যজন টাকা পাবে। এমন সুযোগ তিনি আর কোথায় পাবেন? যদি এইভাবে জীবন বীমা করে তার আবিষ্কৃত বিষ দিয়ে স্ত্রীকে মারতে পারেন, এক ঢিলে দুই পাখি মরবে। তিনি তার বঞ্চিত টাকা পাবেন, স্ত্রীও মরবে এমনভাবে যে কেউ বুঝতে পারবে না কি করে মৃত্যু হলো। দেবকুমার বাবু একেবারে 50,000 টাকার জীবন বীমা করালেন। তারপর অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলেন। তাড়াতাড়ি করলে চলবে না, বীমা কোম্পানির সন্দেহ হতে পারে। এইভাবে 1 বছর কেটে গেল। তিনি মনে মনে স্থির করলেন এই বড়দিনের ছুটিতে তার মৃত্যুবাণ নিক্ষেপ করবেন। তার আবিষ্কৃত বিষের প্রকৃতি অনেকটা বিস্ফোরক বারুদের মতো। এমনিতে সে অতি নিরীহ, কিন্তু একবার আগুনের সংস্পর্শে এলে তার ভয়ঙ্কর শক্তি বাষ্পরূপ ধরে বেরিয়ে আসে। সে বাষ্প কারণ নাকে কণামাত্র গেলেও আর রক্ষা নাই, তৎক্ষণাৎ মৃত্যু হবে। দেবকুমার বাবু তার স্ত্রীর ওপর এই বিষ প্রয়োগ করবার এক চমৎকার উপায় বের করলেন। বৈজ্ঞানিকের মাথা ছাড়া এমন বুদ্ধি বেরোয় না। তিনি কতগুলি দেশলাইয়ের কাঠির বারুদের সঙ্গে বিষ মাখিয়ে দিলেন। কি উপায়ে মাখালেন বলতে পারি না, কিন্তু ফল দাঁড়ালো যিনি সেই কাঠি জ্বলাবেন তাকেই মরতে হবে। এভাবে বিষাক্ত দেশলাইয়ের কাঠি তৈরি করে তিনি দিল্লিতে বিজ্ঞান সভার অধিবেশনে যোগ দেবার জন্য প্রস্তুত হতে লাগলেন। ক্রমে দিল্লিতে যাবার সময় উপস্থিত হল। তখন তিনি সময় বুঝে তার স্ত্রীর দেশলাইয়ের বাক্সে একটি কাঠি রেখে দিল্লিতে যাত্রা করলেন। তিনি জানতেন তার স্ত্রী রোজ রাত্রিতে সবার আগে ওই দেশলাইট দিয়ে ল্যাম্প জ্বালেন। এ দেশলাইয়ের বাক্স অন্যত্র ব্যবহার হয় না। আজ হোক কাল হোক গৃহিণী সেটি চালাবেন। দেবকুমার বাবু থাকবেন তখন 900 মাইল দূরে। এ যে তার কাজ এ কথা কেউ মনেও আনতে পারবে না। সবই ঠিক হয়েছিল, কিন্তু হয়ে গেল উল্টোটা। স্ত্রীর বদলে রেখা উনুন ধরাতে গিয়ে সেই কাঠিতে জ্বালল। দিল্লি থেকে দেবকুমার বাবু ফিরে এলেন। এই বিপর্যয়ে তার মন স্ত্রীর বিরুদ্ধে আরো বিষে উঠল। তার জিদ চড়ে গেল। মেয়ে যখন গিয়েছে তখন ওকেও তিনি শেষ করে ছাড়বেন। কয়েকটা দিন কেটে গেল। তারপর আবার তিনি স্ত্রীর দেশলাইয়ের বাক্সে একটি কাঠি রেখে পাটনা যাবার জন্য তৈরি হলেন। কিন্তু এবার আর তাকে যেতে হলো না। হাবুল সিগারেট খেত। বোধহয় তার দেশলাইয়ের বাক্সটা খালি হয়ে গিয়েছিল, তাই সে সৎমার ঘরের দেশলাইয়ের বাক্স থেকে কয়েকটা কাঠি নিজের বাক্সে পুরে নিয়ে বেড়াতে চলে গেল। তারপর কি ভয়ঙ্কর সর্বনাশা কালকুর্যের দেবকুমার বাবু বিজ্ঞান সাগর মন্থন করে তুলেছিলেন। তার জীবনে সকলই গরল ফেল। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। কিয়ৎকাল পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা দেবকুমার বাবু যে অপরাধী এটা তুমি প্রথম বুঝলে কখন? ব্যোমকেশ বলিল, যে মুহূর্তে শুনলাম যে দেবকুমার বাবু 50,000 টাকার জীবন বীমা করিয়েছেন সেই মুহূর্তে। তার আগে রেহাকে হত্যা করবার একটা সন্দেহজনক উদ্দেশ্যই পাওয়া যাচ্ছিল না। কে তাকে বেড়ে লাভবান হলো, কার সাথে সে ব্যাঘাত দিচ্ছিল, এই কথাটার ভালো রকম জবাব পাওয়া যাচ্ছিল না। রেখা যে হত্যাকারীর লক্ষ্য নয় তা তো আমরা জানতুম না, কিন্তু আর একদিক থেকে একটা সূত্র হাতে এসেছিল। রেহার দেহ পরীক্ষায় যখন বিষ পাওয়া গেল না, তখন একটা সম্ভাবনাই গ্রহণযোগ্য রইল।
অর্থাৎ যে বিষে তার মৃত্যু হয়েছে সে বিষ বৈজ্ঞানিকদের অপরিচিত, মানে নতুন আবিষ্কার। মনে আছে দিল্লিতে দেবকুমার বাবুর বক্তৃতা? আমরা তখন সেটা অক্ষমের বাহবা ফুট বলে উড়িয়ে দিচ্ছিলাম। কে জানতো তিনি সত্যিই এক অদ্ভুত আবিষ্কার করে বসে আছেন, আর তারই চাপা ইঙ্গিত তার বক্তৃতায় ফুটে বেরোচ্ছে। সে যাই হোক, কথা দাঁড়ালো এই নতুন আবিষ্কার কোত্থেকে এলো। দুজন বৈজ্ঞানিকের হাতে রয়েছে, এক ডাক্তার রুদ্র, দ্বিতীয়ত দেবকুমার বাবু। এদের দুজনের মধ্যে একজন এই অজ্ঞাত বিষের আবিষ্কর্তা। কিন্তু ডক্টর রুদ্রের ওপর সন্দেহটা বেশি হয়, কারণ তিনি ডাক্তার। বিষ নিয়ে নাড়াচাড়া তারই বেশি। তাছাড়া দেবকুমার বাবু বিষের আবিষ্কর্তা হলে তিনি কি নিজের মেয়ের উপর সে বিষ প্রয়োগ করবেন? কাজে সব সন্দেহে গিয়ে পড়ল ডক্টর রুদ্রর উপর। কিন্তু তবু আমার মন খুঁতখুত করতে লাগলো। ডাক্তার রুদ্র লোকটা অতি পাজি, কিন্তু তাই বলে সে এত সামান্য কারণে একটা মেয়েকে খুন করবে? আর যদি বা সে তা করতে চায়, রেখা নাগাল পাবে কি করে, কোন উপায়ে? আর একজনের বাড়িতে সে বিষ পাঠাবে। রেখার সঙ্গে মন্থর ছাদের উপর থেকে দেখা দেখি চিঠি ফেলাফেলি চলত, কিন্তু রুদ্রর সঙ্গে তো সেরকম কিছু ছিল না। কোনো বাষ্পেই, বিষাক্ত বাষ্পেই যে মৃত্যুর কারণ, এই চিন্তাটা গোড়া থেকে আমার মাথায় ধোয়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। মনে করে দেখো, রেখার এক হাতে পোড়া দেশলাইয়ের কাঠি আর এক হাতে বাক্স ছিল, অর্থাৎ দেশলাই জ্বালার পরেই মৃত্যু হয়েছে। সংযোগটা সম্পূর্ণ আকস্মিক হতে পারে, আবার কারণ সম্বন্ধও থাকতে পারে। দেবকুমার বাবু কিন্তু বড় চালাকি করেছিলেন। বাক্সে একটা বই বিষাক্ত কাঠি দেননি, যাতে বাক্সের অন্যান্য কাঠি পরীক্ষা করে কোনো হদিস পাওয়া না যায়। আমি সে বাক্সটা এনেছিলাম, পরীক্ষাও করেছিল, কিন্তু কিছু পাইনি। হাবুলের বেলাতেও বাক্সে একটা বিষাক্ত কাঠিই ছিল, কিন্তু এমনই দুর্দৈব যে সেটাই হাবুল পকেটে করে নিয়ে এলো আর প্রথমেই জ্বালালো। অজিত, তুমি তো লেখক, দেবকুমার বাবুর এই ব্যাপারের মধ্যে একটা প্রকাণ্ড রূপক দেখতে পাচ্ছ না? মানুষ যেদিন প্রথম অন্যকে হত্যা করবার অস্ত্র আবিষ্কার করেছিল, সেদিন সে নিজেই মৃত্যুবান নির্মাণ করেছিল। আর আজ সারা পৃথিবী জুড়ে গোপনে গোপনে এই যে হিংসার কুটিল বিষ তৈরি হচ্ছে, এও মানুষ জাতটাকে একদিন নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার ধ্যান উদ্ধত দৈত্যের মতো সে স্রষ্টাকেও রেহাত করবে না, মনে হয় নাকি? ঘর অন্ধকার হইয়া গিয়াছিল, ব্যোমকেশকে ভালো করে দেখা যাইতেছিল না। আমার মনে হইল তাহার শেষ কথাগুলো কেবল জল্পনা নয়, ভবিষ্যৎবাণী। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প অগ্নিবাণ। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।